প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা শুরু করতে যাচ্ছি সাংস্কৃতিক মিডিয়ার প্রথম ভিডিও। আজকের এই ভিডিওতে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে চলমান সমসাময়িকভাবে যেই মতভেদ হয়েছে তা কিছু কথা আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আপনারা জানেন 24শে গণঅভ্যুত্থানের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়েকটি দলকে নিয়ে একটি সমঝোতা এবং ঐক্য গঠন করেছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও কয়েকটি দল এর মধ্যে সম্পৃক্ত ছিল। মোট 5টি দলকে নিয়ে একটি জোট গঠন করেন। সেই জোটের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম 6 নম্বরে এসে অ্যাড হয়, সম্পৃক্ত হয়। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই ঘোষণা দেন ওয়ান বক্স পলিসি, যে আমরা যতগুলো ইসলামিক দল আছে সবগুলো দলের যে ভোট আমরা এবার একটি বাক্সের মধ্যে ফালাবো, ঠেলব। কিভাবে? যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী থাকবে সেখানে অন্য কোনো দলের প্রার্থী থাকবে না। আবার যেখানে জামাত ইসলামের প্রার্থী থাকবে সেখানে ইসলামী আন্দোলনের প্রার্থী থাকবে না। অর্থাৎ সবগুলা ইসলামিক দলের একজন প্রার্থী থাকবে একটি আসনে। এরপরে শুরু হয় কার্যক্রম। ধারাবাহিকভাবে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয় জোটের মাধ্যমে বা সমঝোতার মাধ্যমে। একটা পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে বাংলাদেশ জামাত ইসলাম এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের তালিকা চান, যে আপনাদের দলের মধ্যে এবং অন্য অন্য যে ইসলামিক দল আছে সেই দলগুলোর কোন কোন আসনে শক্তিশালী প্রার্থী আছে, দুর্বল প্রার্থী আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড প্রার্থী আছে। এমনিভাবে সবগুলা ইসলামিক রাজনৈতিক দলের থেকে তারা সেই তালিকাগুলা নিয়ে যান। কিন্তু তাদের যে তালিকা বাংলাদেশ জামাত ইসলামের এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, সেই তালিকাগুলা তারা দিতে সক্ষম হন। বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র নায়েবে আমির যখন কিছুদিন আগে অসুস্থ ছিলেন, ডাক্তার আবু তাহের, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তামাম বারকাতুহু গিয়েছিলেন তার সুস্থতা কামনার জন্য হসপিটালে দেখার জন্য। ওই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, সব দলেরই তো এ গ্রেড, বি গ্রেডের, সি গ্রেডের তালিকা নিলেন, কিন্তু আপনাদের তালিকাটি তো দিলেন না। জামাত ইসলামের সিনিয়র নায়েবে আমির বলেন যেটা সিক্রেট। ইসলামী আন্দোলনের নায়েবে আমির একটু রাগ হয়ে যান। কারণ কি এমন সমস্যা? ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য ইসলামিক দলগুলোর তালিকা আপনারা নিয়েছেন, কিন্তু আপনাদের তালিকা দিতে কেন এত সমস্যা? তখন তারা বলেন যে 172টি আসন আমাদের সাজানো, ফিল আপ করা, এখানে আমরাই দাঁড়াবো, এখানে কোনো টু সন্ত করা দেবে না, আর কোনো অপশন নেই। অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলাম 172টি আসন তাদের মন মতো সাজিয়ে নিয়েছেন। এইখানে অন্য কোনো দল, অন্য কোনো সংগঠন কোনো কথা বলতে পারবে না। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মন অনেকটা ভেঙে যায়। এরপরে কয়েকদিন পরে প্রথম আলোতে একটি জরিপ প্রকাশিত হয়। যেই জরিপটিতে দেখা যায় বিএনপির প্রায় 65% ভোট, বাংলাদেশ জামাত ইসলামের প্রায় 19% ভোট, এনসিপির 7%, ইসলামী আন্দোলন বাংলাদেশের 0% কোনো ভোট নেই। তার কয়েকদিন পরে আমার দেশ পত্রিকার মধ্যে একটি জরিপ প্রকাশিত হয়। সেই জরিপটিতে বিএনপির 34%, জামাত ইসলামের 33%, এনসিপির 7%, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাত্র 3%। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মন আরো ভেঙে যায়।
এর একদিন পরে সম্ভাব্য একদিন পরেই বাংলাদেশ জামাত ইসলাম ও অন্যান্য ইসলামী দলগুলোর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে বলেন, আমার দেশ পত্রিকা একটি সম্ভব আমার দেশ পত্রিকার কথা নিয়ে উল্লেখ করছিলেন, হয়তো প্রথম আলো পত্রিকাটি হতে পারে, যে একটি জরিপ প্রকাশিত হয়েছে, আপনি একটু দেখেন। এই 10 মিনিট পরে, আনুমানিক 10 মিনিট পরে বাংলাদেশ জামাত ইসলামের অনেক বড় একটি নেতা বলেন যে আপনাদের তো ভোটই নেই, ভোটের আসন অনেক বেশি দিয়েছি, আপনাদের তো ভোটই নেই। এতে করে ইসলামী আন্দোলন বাংলাদেশে আরো মন ভেঙে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির বলেন, আমার মাথায় রক্তক্ষরণ হয়েছে তাদের কথা শুনে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আরো মন ভেঙে যায়। এর কয়েকদিন পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র বাংলাদেশের আমিরের সাথে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে জামাত ইসলামের আমির বৈঠক না করে বলেন, আমি অসুস্থতার কথা বলে এনসিপির সাথে তারা গোপনে বৈঠক করে। সেই বৈঠকটিতে কোনো দলকে না জানিয়ে, ইসলামী আন্দোলনকে না জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আসনগুলো এনসিপিকে দিয়ে দেন, অধিকাংশ আসনগুলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন জিজ্ঞেস করেন কাদের কাছে অনুমোদন নিয়ে বা কাদের সাথে পরামর্শ করে আসনগুলো এনসিপিকে দিয়েছেন, কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন, প্রশ্নের উত্তর তারা দিতে সক্ষম হননি। এতে করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বাংলাদেশ জামাত ইসলামের একটি মতভেদ বড় আকার রূপ ধারণ করে। এর কয়েকদিন পরে খ্রিস্টান সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলাম আমির ও অন্যান্য নেতৃবৃন্দ যান। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেখানে একজন খ্রিস্টান সাংবাদিক প্রশ্ন করেন যে আপনারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা চান তাহলে কি শরিয়া ভিত্তিক আইন পাশ করবেন? উত্তরে বাংলাদেশ জামাত ইসলাম আমির বলেন জামাত ইসলামের যে আমরা ক্ষমতায় গেলে প্রচলিত আইন ধারা রাষ্ট্র পরিচালনা করব, শরিয়া আইন বাস্তবায়ন করব। এতে করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমঝোতা, জামাত ইসলামের সাথে যে সমঝোতা হওয়ার কথা ছিল তা একেবারে ভেঙে যায়। এর কয়েকদিন পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গত শুক্রবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের ডেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মাওলানা গাজী আতাউর রহমান ঘোষণা করেন যে তাদের এই এতগুলা সমস্যার কারণে যেই সমস্যাগুলা ছিল জামাত ইসলামের সাথে তা উল্লেখ করে, বিশেষ করে আকীদা এবং শরিয়াতের উপর তারা না চলা, শরিয়াতে আইন বাস্তবায়ন না করা, এবং তারা যে কোনো জায়গায় তাদের আমির থেকে শুরু করে সবাই মহিলাদের সাথে ছবি তোলা, সেলফি তোলা, একসাথে বসা এবং একাধিক আরও বিষয়কে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে ত্যাগ করে। এতে করে বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে 3টি শক্তির উত্থান মাঠে দেখা যায়। একটি হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, আরেকটি সংগঠন জামাত ইসলাম, আরেকটি সংগঠন লড়বেন ইসলামের শক্তি হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই 3 শক্তিকে মধ্যে যাকে আপনার ভালো মনে হবে, সুন্দর মনে হবে, আদর্শিকবান মনে হবে, দেশের ইসলামের মানবতার মানবতার শান্তি আসবে, মুক্তি আসবে, জনগণের জানমাল নিরাপদ থাকবে, শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, যাদের দ্বারা শান্তি ও মুক্তি মিলবে, দুর্নীতি বন্ধ হবে, মাদক পাচার বন্ধ হবে, ইয়াবা বন্ধ হবে, টাকা পাচার বন্ধ হবে। এই সমস্ত বিষয়কে বিবেচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে
যাকে দিয়ে দেশের কল্যাণের খেদমত হবে এমন একটি ব্যক্তিকে, এমন একটি দলকে সমর্থন করে ভোট দিয়ে আপনি জয়যুক্ত করবেন। মনে রাখবেন, কোনো দল যদি বিজয়ী নাও হয়, আপনি যে ভোট দিয়েছেন আপনার ভোট কিন্তু পচবে না, হারাবে না। কিন্তু আপনি যদি একটা বেঈমানকে ভোট দেন, মুনাফিককে ভোট দেন, সে ক্ষমতায় গেলে যদি দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, মদের লাইসেন্স দেয়, মহিলাদের সাথে যদি এক পুরুষ হয়ে ছবি ধরে, এর গুণার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। এজন্য সামসাময়িকভাবে বিজয়ী মূল লক্ষ্য নয়, লক্ষ্য হলো ভালো ব্যক্তিকে সমর্থন করা। যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলায় দেওয়া হয়, ওই সময় রক্তচোষা গিয়ে বলছিলেন, ফু দিতেছিলেন, ফু। তাকে জিজ্ঞেস করেছিলেন, হে রক্তচোষা, তোমার ফুয়ে কি আগুন বাড়বে? আগুন পারবে না ঠিক, কিন্তু নমরুদের বাহিনী দেখেও যে আমি নমরুদের পক্ষে আছি, নাউজুবিল্লাহ। এজন্য বলা হয়েছে তাকে একবারিতে মারতে পারলে 10 কেজি। ঠিক ওই সময় ব্যাং গিয়ে পেশাব করতেছিল, তাকে জিজ্ঞেস করা হলো, এ ব্যাং, তোর পেশাবে কি আগুন নিববে? নিববে না ঠিক, কিন্তু মানুষ দেখো, আল্লাহ দেখো, ইব্রাহিমের বাহিনী দেখো, আমি ওর পক্ষে আছি। সেই দিন থেকে ব্যাং মারা নিষিদ্ধ, ব্যাং খাওয়া নিষিদ্ধ, ব্যাং মানুষের উপকার আসে। আমি যে কথা বলতেছিলাম, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালোর পক্ষে অবস্থান নিতে হবে, অসত্যের পক্ষ বর্জন করতে হবে, দুর্নীতিবাদদেরকে বর্জন করতে হবে। সেই লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি সামনে রেখে আপনাকে আগাইতে হবে। সেই লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি রেখেই, সে আশা আকাঙ্ক্ষা ভালো মানুষকে বিজয়ের জন্য অনুরোধ রেখেই আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।